ওয়েলকাম টু বিকাশ আইকে। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে ফিলোসফি বিষয় থেকে। দর্শন বিষয়ের প্রথম অধ্যায় তোমরা জানো আর কি, টোটাল তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে থার্ড সেমিস্টারে সম্পূর্ণ। এবং এই দ্রব্য থেকে, এই যে দ্রব্য রয়েছে এখান থেকে টোটাল তোমাদের 4 মার্ক থাকবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, ও 4 মার্কের আবার কি যায় আসে না? একটা কথা মাথায় রাখবে, 40-এর মধ্যে 4 মার্ক, তোমার 100-এর মধ্যে 4 মার্ক নয়, 40-এর মধ্যে 4 নাম্বার। তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট রয়েছে এই টপিকটা। আর এখানে জাস্ট সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। আমি যে কয়েকটা তোমাদের কাছে কোশ্চেন উপস্থিত করছি, এই কয়েকটা কোশ্চেন যদি বিগত বছর যেরূপভাবে এসেছে 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, এই কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে নাও, নিশ্চিতরূপে এর বাইরে আর কোনো কিছু থাকবে না, এর বাইরে আর কোনো কিছু থাকবে না। বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে তোমাদেরকে বলছি। প্রথমত তোমাদেরকে জানতে হবে এই দ্রব্য টোটাল তোমাদের দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি দ্রব্য চ্যাপ্টারের মধ্যে এক কথা যদি বলা যায়, এই যে প্রথম তোমাদের দ্রব্য রয়েছে, এই দ্রব্য থেকে টোটাল তোমাদের দুটো ভাগে বিভক্ত করা হয়েছে বলা যেতে পারে। যে একটা হচ্ছে তোমার বুদ্ধিবাদী মতবাদ আর একটা হচ্ছে তোমার অভিজ্ঞতাবাদী মতবাদ, রাইট? তো এই দুটোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, অর্থাৎ বুদ্ধিবাদী মতবাদ রয়েছে সিলেবাসের মধ্যে এবং অভিজ্ঞতাবাদী মতবাদ রয়েছে। একটা যদি কথা বলি আমরা, তাহলে বুদ্ধিবাদী মতবাদ থেকে 2 নম্বর আসবে আর অভিজ্ঞতাবাদী মতবাদ থেকে 2 নম্বর, টোটাল তোমাদের 4 নম্বর হয়ে গেল ওভারঅল একটা সিলেবাস, ঠিক আছে? এইবার যখন আমরা ডিপলি যখন সিলেবাসের মধ্যে যাচ্ছি, সিলেবাসের মধ্যে যখনই ঢুকছি আর কি, দেখতে পাচ্ছি বুদ্ধিবাদী মতবাদের মধ্যে 3 জন আমরা দার্শনিককে পাবো। 1 নম্বর কি হচ্ছে, ডেকার্ত রয়েছেন, স্পেনাজা রয়েছেন, লাইবনিজ রয়েছেন। এরা হচ্ছে কি সবাই বুদ্ধিবাদী মতবাদ। ডাইরেক্ট কিন্তু এইখান থেকে কোশ্চেন কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি, ডাইরেক্ট কিন্তু এখান থেকে কোশ্চেন পেয়েছি। কীরূপভাবে কোশ্চেনটা পেয়েছি, যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে বুদ্ধিবাদী মতবাদ নন। মানে এখানে আর কি তিনজনের নাম, এরা তো বুদ্ধিবাদী মতবাদ রয়েছেন, আর ধরে রাখো হিউম্যান নাম এখানে ঢুকে দিল আর কি, হিউম্যান নাম ঢুকে দিয়ে বলবে আর কি নিম্নলিখিত মানে দার্শনিকদের মধ্যে কে বুদ্ধিবাদী নয়। তাহলে হিউম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, তাই না? ইনি নয় আর কি, ইনি করে অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে রয়েছেন। ওকে, তো এই মতন করে প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এরপর দেখবো আমরা অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে কি দেখতে পাবো, লক, দার্শনিক লককে পাবো, দার্শনিক বার্কলে পাবো, আর দার্শনিক হিউম পাবো, ঠিক আছে? এনারা হচ্ছেন এই যে 3 জন হলেন আমাদের অভিজ্ঞতাবাদী মতবাদ। তারপরে আমরা দেখলাম কি বুদ্ধিবাদী মতবাদ দেখলাম এবং অভিজ্ঞতাবাদী মতবাদ দেখলাম। ডাইরেক্ট কিন্তু বিগত বছরে এইখান থেকে কোশ্চেন এসেছে, ডাইরেক্ট বিগত বছরে কিন্তু এইখান থেকে আমরা কোশ্চেন কমন পেয়েছি। তো নিশ্চিতরূপে তোমাদেরকে প্রথমত বলবো যে অবশ্যই কিন্তু সিলেবাসটা ভালো করে রডটা মেরে দিতে হবে, একদম মুখস্থ করে নিতে হবে যে সিলেবাসের মধ্যে কি রয়েছে। দ্রব্য চ্যাপ্টার রয়েছে, দ্রব্যকে আমরা বেসিক্যালি আর কি বলা যেতে পারে সিলেবাসকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা তোমার বুদ্ধিবাদী মতবাদ আর একটা হচ্ছে অভিজ্ঞতাবাদী মতবাদ। বুদ্ধিবাদী মতবাদের মধ্যে দার্শনিক ডেকার্তকে পাবো, স্পেনোজাকে পাবো, লাইবনিজকে পাবো। অভিজ্ঞতাবাদ মতবাদের মধ্যে লককে পাবো, বার্কলে পাবো, হিউম পাবো। এরকম মুখস্থ করে নাও আর খাতায় কিন্তু লিখে নাও, ঠিক আছে? খাতায় লিখে লিখে পুরো বইয়ের মধ্যে যা লেখা আছে আছে একদম যেরূপভাবে এক্সাম ওরিয়েন্টেড গুছিয়ে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, এই মতন কিন্তু প্রত্যেকটাকে ভাগ করবে, তবেই কিন্তু একদম মাথায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আর তোমার পরীক্ষার হলে কখনো জিজ্ঞাসা করতে হবে না এই এটা কী হবে রে, ওই ওটা কী হবে রে। সবাই বলে এই এটা হতে পারে ওটা হতে পারে, কিন্তু কনফিউজের মধ্যে থাকবে। তোমরা বিশ্বাস করবে না, আমাদের বিকাশ সাইকোর স্টুডেন্ট, ঠিক আছে? আমাদের বিকাশ সাইকোর স্টুডেন্ট তোমার 40-এর মধ্যে 40 পেয়েছে, থার্ড সেমিস্টার 40-এর মধ্যে 40 পেয়েছে। বুঝতে পারছো? এমনি নয়, পড়িয়েছে ভাই ওইরকম করে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাসটা করবে। নতুন সিলেবাসের ক্ষেত্রে যদি বলা যায়, তোমাদের এমসিকিউ প্যাটার্ন আছে, খুব সুন্দরভাবে গুছিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, এরপর চলে এসো। প্রথমত তোমাদেরকে যদি বলা যায় এইখানের মধ্যে আমরা যেটা দেখতে পাবো, দেখো এইখানে যেটা দেখতে পাবো পাশ্চাত্য দর্শন রয়েছে, তোমাদের ভারতীয় দর্শন রয়েছে। মানে পাশ্চাত্য দর্শন, ভারতীয় দর্শন থেকে তোমাদের 20 মার্কস থাকবে। আর তোমাদের থাকছে কি তোমার নীতিবিদ্যা, সমাজ দর্শন, রাষ্ট্র দর্শন, এখান থেকে টোটাল তোমাদের 20 নাম্বার থাকবে। টোটাল হচ্ছে তোমার 40 নাম্বার। আর এই ভারতীয় দর্শন বা পাশ্চাত্য দর্শন থেকে আমরা কী কী পাবো, 1 নম্বর হচ্ছে তোমার দ্রব্য পাবো, 2 নম্বর তোমার কার্যকারণ সম্বন্ধ পাবো, তারপর 3 নম্বরে তোমার দেহ মন সম্পর্কিত সমস্যা পাবো, আর বেদান্ত দর্শন রয়েছে 8 নম্বরের। এক কথায় যদি ওভারঅল যদি বলা যায় সিলেবাসটা, দ্রব্য থেকে টোটাল তোমাদের 4 নম্বর থাকবে, কার্যকারণ সম্বন্ধ থেকে টোটাল তোমাদের 4 নম্বর থাকবে, দেহ মন সম্পর্কে টোটাল তোমাদের 4 নম্বর থাকবে, আর বেদান্ত দর্শন থেকে 8 নম্বর থাকবে। এই হচ্ছে তোমাদের পাশ্চাত্য ও ভারতীয় দর্শন, ঠিক আছে? 20 নম্বর থাকছে। তো ওভারঅল এটা একটা সিলেবাস, ঠিক আছে? নতুন সিলেবাসের ক্ষেত্রে নতুন বিষয়গুলো কিছু আলোচনা করলাম। এখন যেটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে আলোচনা করছি সেটা হচ্ছে বুদ্ধিবাদী মতবাদটা আমরা পড়বো আজকে, ঠিক আছে? খুব মনোযোগ সহকারে সূক্ষ্মভাবে কিন্তু আলোচনা করতে চলেছি, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। কোনো ওভারঅল দেখবে আর কি বইয়ে মিনিমাম দেখবে 2-3টা করে পেজ লিখে দিয়েছেন, 3-4টা করে পেজ লিখে দিয়েছেন। এতগুলো পড়া দরকার নেই, একটা পেজের মধ্যে খেলা শেষ, ঠিক আছে? আর কোনো কিছু দরকার নেই। সো প্রথম আমরা স্টার্ট করতে চলেছি। দেখো কিছু মানে কি বলবো, এই দ্রব্য সম্পর্কে কিছু ধারণা রাখতে হবে যেটা আর কি পরীক্ষায় আসবে, ঠিক আছে? প্রথমত কি রয়েছে, আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকোতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, তোমরা জানো, জাস্ট একটা ক্লিক করতে হয়, তাই না? জাস্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে, ছোটো ভাই বোন হিসেবে বললাম। ওকে, চলে যাক। প্রথমে তো আমরা দেখব যে দ্রব্যের ধারণাটা কি রয়েছে। দ্রব্যের ধারণা বলতে কি, প্রচলিত অর্থে দ্রব্য বলতে অর্থ হচ্ছে মানে পদার্থ বা বস্তু সমূহকে বোঝায়। দ্রব্য মানে কি, ধরে রাখো পদার্থ, এই যে
ওকে, এই যে একটা বল, ঠিক আছে, এটা একটা দ্রব্য। এই যে পেন, এটা একটা দ্রব্য, ঠিক আছে। এই যে এটা বস্তু, ঠিক আছে। এই ধরে রাখো এই যে এটা একটা বই রয়েছে, তাহলে এটা কি হলো, এটা একটা দ্রব্য, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো কি একটা মানে প্রকৃত পক্ষে যদি বলা যায় আর কি, প্রচলিত অর্থে, সরি প্রকৃত নয়, প্রচলিত অর্থে, ঠিক আছে। সাধারণত এটা আমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এই লাইনটা, ঠিক আছে। পরীক্ষায় আসার মতো নয়। পরীক্ষাতে কি আসবে স্যার, পরীক্ষাতে আমরা ওই যে দেখলাম বুদ্ধিবাদী মতবাদ আর অভিজ্ঞতা মতবাদ, তিনজন করে 6 জনের যে দার্শনিক চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাহলে দেখতে চলেছি, দেখো, তাও কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অ্যারিস্টটল তার রচনায় অসিয়া, এই নামটা মনে রাখবে, অ্যারিস্টটল তার রচনায় অসিয়া শব্দটি দ্বারা দ্রব্য বুঝিয়েছেন। মানে দ্রব্য শব্দটিকে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন, অসিয়া শব্দটিতে বুঝিয়েছেন, ঠিক আছে। অর্থাৎ যার অর্থ হচ্ছে প্রপার্টি। দ্রব্য শব্দের অর্থ কি, প্রপার্টি বা ধন সম্পদ। কে বলেছেন এটা, অ্যারিস্টটল বলেছেন। খুব সূক্ষ্মভাবে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এটা এমসিকিউ প্যাটার্নে ভাই বিশ্বাস করবে না, আমরা যখন আর কি চাকরি পরীক্ষা দিই, এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিই, বিশ্বাস করবে না, মিনিমাম 5,000 থেকে 7,000 কোশ্চেন প্র্যাকটিস করে সেখান থেকে মাত্র 2 থেকে 3টা কোশ্চেন কমন পাওয়া যায়। 5,000 7,000 কোশ্চেন, বুঝতে পারছো। এই যে রিসেন্টলি ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হলো, তোমরা জানো কি জানো না আর কি জানি না, ঠিক আছে। রিসেন্টলি আর কি ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হলো। টোটাল আমি ব্যক্তিগতভাবে 13খানা মক টেস্ট দিয়েছি। 13খানা মক টেস্ট দিয়েছি নিজে থেকে। ওই 13খানা মক টেস্টের মধ্যে হাইস্ট তোমার 3 থেকে 4টা কোশ্চেন কমন পেয়েছি। আর 13টা মক টেস্টে জানো কতগুলো কোশ্চেন, 200টা করে কোশ্চেন এক একটা মক টেস্টে। এবার তুমি হিসাব করে দাও, 200 × 13 করে দাও, যে কতশো কোশ্চেন প্র্যাকটিস করে গেছিলাম, কতশো কোশ্চেন প্র্যাকটিস করে গেছি। তাও কিন্তু মাত্র এই 2 থেকে 3টা কোশ্চেন হাইস্ট কমন পেয়েছিলাম আর কি, বুঝতে পারছো। এই হচ্ছে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। সেই জন্য কিন্তু এমসিকিউ মানে থার্ড সেমিস্টারকে খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুঁতে পড়তে হবে, লাইন ধরে পড়তে হবে। কীভাবে পড়তে হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে। পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। তোমাদের যে টেক্সট বই আমি সাধারণত পড়িয়ে থাকি সেটা হচ্ছে ইন্দ্রজিৎ পাবলিকেশন, তোমাদেরকে সাজেশন করি। অনেকে ছায়া নিতে পারো, অনেকে তোমার মন্ডল সরকার নিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। তবে ইন্দ্রজিৎ পাবলিকেশন সবচেয়ে টেক্সট বইয়ের ক্ষেত্রে যদি বলা যায়, ঠিক আছে, আমাদের ওই কী বলে জানো, ওই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে সেটা আর কি রিকমেন্ড করেছেন, ঠিক আছে। তাহলে এটা নিতে পারো, ওই কী বলে জানো, ওই ইন্দ্রজিৎ পাবলিকেশনটা নিতে পারো, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। সো এটা আমাদেরকে জানতে হবে, তাহলে এই মতন পড়তে হবে, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি চাও যে আমরা একটু সহজ সরল করে নিব, ঠিক আছে, খুব জটিল হচ্ছে বা আর কোনো কিছু চাপ পড়ে যাচ্ছে, অনেক বড় একটা সিলেবাস এবং এই মতন খুঁতে পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সাজেশন করবো বিকাশ এগুতে চলে এসো অনলাইনে ক্লাস করার জন্য। কিছু না, ঘরে বসে ক্লাস করতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই বছরে, দেখো এখানে তোমাদেরকে সামনে উপস্থিত করছি। এই বছরে দেখতে পাচ্ছ আমাদের কোচিং থেকে 2026 সালে বোর্ডে র্যাঙ্ক করেছে। 2026 সালে বোর্ডে র্যাঙ্ক করেছে, 5 নম্বর র্যাঙ্ক করেছে মির্জা মুনতাসির বলে, ঠিক আছে। তারপর রেজাল্টগুলো দেখে নাও, A++ রয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে A++। এই যে এরই কথাটা বলছিলাম, সিদ্দিকা বলছিলাম কথাটা, 40-এর মধ্যে 40 পেয়েছে, এমনি নয়, ঠিক আছে। আর বিজিত খুব সুন্দর নাম্বার পেয়েছে। A++ মানে বুঝতে পারছো, A++ মানে কতটা হাইস্ট নাম্বার রয়েছে, 96, 95, 90, 97, ঠিক আছে, 90, তোমার 93, 94 কারো এরকম রয়েছে, ঠিক আছে। 2026 সালে আমাদের রেজাল্ট, বিগত বছরের রেজাল্ট দেখে নাও, 95 রয়েছে, 95.4%, 92%, এগুলো সব বিগত বছরে, ঠিক আছে। এই বছরে কিন্তু আমাদের পুরো পশ্চিমবঙ্গ থেকে আমরা বোর্ড র্যাঙ্ক করাতে পেরেছি, যথেষ্ট খুব ভালো লাগছে, ঠিক আছে। তোমরা যদি অনলাইন ক্লাস করতে আসো, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখো আমাদের এখানে তোমাদের এটা হচ্ছে স্কুল বোর্ড আর এটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, তাই না। এটা হচ্ছে স্কুল বোর্ড, টোটাল 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, টোটাল 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আমাদের বিকাশ এগোতে, ওকে। এইখানে দেখতে পাচ্ছ বেস্ট টিচার রেখেছি আমরা এখানে, ঠিক আছে। প্রত্যেকটা টিচার কিন্তু বেস্ট রয়েছে। কিছু স্কুল টিচার যেমন আর কি ইনি স্কুল টিচার রয়েছেন, স্কুলে সারাদিন পড়াচ্ছেন, সন্ধ্যার সময় আমাদের এখানে অনলাইন ক্লাস করাচ্ছেন, ঠিক আছে। এরপর সানাদ দত্তা স্যার দেখতে পাচ্ছ, বিশাল মানে আর কি হাই কোয়ালিফাইড টিচার সব রয়েছেন এখানে, ঠিক আছে। টোটালি এখানে আমাদের 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এবার যদি কথা বলি ফি এর কথা বলি, অবশ্যই তোমাদের জন্য এখানে ফি রাখা হয়েছে সমস্ত সাবজেক্ট দিয়ে পুরো ওয়ান টাইম ফি রয়েছে। দেখো এখানে কোনো মান্থলি ফি নাই, এখানে স্পষ্ট বলা আছে ওয়ান টাইম পেমেন্ট, মানে 3 সেমিস্টারের জন্য মাত্র একবারই পেমেন্ট করতে হবে, কোনো মান্থলি পেমেন্ট থাকছে না, নো অ্যাডমিশন ফি, নো মক টেস্ট ফি, নো এক্সট্রা ফি, ঠিক আছে, কোনো কিছু লাগছে না। এখানে তুমি যদি একসঙ্গে উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্ট নিতে চাও, তাহলে সেটা তোমার পড়ছে 1250 টাকা, অর্থাৎ 1250 টাকা তোমার পুরো 6টা সাবজেক্ট, তোমার একটা সাবজেক্ট নয়, 1250 টাকাতে তোমার 5টা অথবা 6টা যাই সাবজেক্ট থাকুক না কেন, পুরো হচ্ছে তোমার 1250 টাকাতে 6টা সাবজেক্ট পুরো কমপ্লিট, ওকে। এবার তুমি যদি বলো না একটা সাবজেক্ট নিব, তাহলে সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করতে হবে 350 টাকা। একটা সাবজেক্টের ফি রয়েছে আমাদের 350 টাকা, সেটাও কিন্তু ওয়ান টাইম পেমেন্ট, মানে একবারই পেমেন্ট, কোনো অ্যাডমিশন ফি বা কোনো মান্থলি ফি বা কোনো এক্সট্রা ফি, কোনো মক টেস্ট ফি ইত্যাদি কোনো কিছু লাগবে না, বাস এক টাইম পেমেন্ট। আর 100% রেজাল্ট A++ নিশ্চিত ধরে রাখো, A++ 100 to 100% গ্যারান্টি যুক্ত সহকারে দেবো। ইতিপূর্বে বিশ্বাস করবে না, 40-এর মধ্যে
দর্শনীর কথা বলছি, 2025 সালে যে তোমাদের এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হয়েছিল, মানে তোমার আগের কি সিনিয়রদের 40-এর মধ্যে 37টা কোশ্চেন কমন দিয়েছিলাম। এবার তাহলে বুঝে নাও, আর 40 এমসিকিউর কথা বলছি এখানে, 40-এর মধ্যে 37টা কোশ্চেন, আর 4th সেমিস্টার 40-এর মধ্যে 40 কমন পেয়েছি। পরীক্ষা দিয়ে এসে বলছে স্যার 10টার মধ্যে 10টাই মানে এর কি এসিকিউগুলো ছিল আর কি, 10টার মধ্যে মানে এসিকিউ 10টা করতে দিয়েছে, 10টার মধ্যে 10টাই চলে এসেছে, কোনটা করবো কোনটা ছাড়বো ভেবে পাচ্ছি না। বুঝতে পারছি এত পরিমাণ কমন পড়েছে আর কি। ঠিক আছে, বড় কোশ্চেনগুলো তো রয়েছে, ছোটো কোশ্চেনের কথা বলছি জাস্ট আর কি। তো নিশ্চিত রূপে এখানে দেখতে পাচ্ছ যে এখানে মিনিমাম তোমার 98 95-এর উপর নাম্বার থাকবে নিশ্চিত রূপে। ঠিক আছে, একটা সাবজেক্ট নিতে গেলেও পাবে আর কি, দুটো সাবজেক্ট নিতে গেলেও নিতে পারবো, অসুবিধা নেই। এখানে আমাদের স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ড দুটোই বোর্ডকে কিন্তু আমাদের এখানে পড়ানো হয়। টোটাল 14 জন শিক্ষিকা রয়েছেন, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি আমরা এখানে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের যদি লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। কোথায় গেল, এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, 8100 19 19 16 এই নাম্বারে। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা একটুখানি দেখানো যাক। ক্লাসের মধ্যে কী রয়েছে, তারপর আমরা এমসিকিউতে আসবো। ঠিক আছে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না নিশ্চিত। ওকে, চলে এসো। তাহলে আমরা যেটা দেখছিলাম এইখানে দেখো, আমরা যেটা দেখছিলাম কি, প্রচলিত অর্থে দ্রব্য বলতে আমরা এটা বুঝলাম, আমরা তার অসিয়া মানে অ্যারিস্টটল তার অসিয়া যে গ্রন্থ রয়েছে সেখানে কি করেছেন, প্রপার্টি শব্দটা মেনশন করেছেন। তাহলে কোশ্চেন আসতে পারে যে অ্যারিস্টটল তার রচনায় অসিয়া শব্দটাকে কোন অর্থে ব্যবহার করেছেন, তাহলে কি বলবে, এটা প্রপার্টি বা ধন সম্পদ অর্থে ব্যবহার করেছেন। ওকে, এরপর চলেছে, কিন্তু দার্শনিকগণ দ্রব্য শব্দটিকে পদার্থ বা ধন সম্পদ ব্যবহার করেননি। ঠিক আছে, কেননা কিছুর অবলম্বন অর্থে ব্যবহার করেছেন। কী কী অবলম্বন করে, সবচেয়ে ফেমাস বা ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যেটা আর কি হলুদ কালার করে রেখেছি, এই জন্য এটা আমি পুরোটাই হলুদ কালার করেছি। এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, কিন্তু এইখান থেকে কিন্তু ভালো করে দেখো কী রয়েছে। দ্রব্য শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো সাবস্টেন্স, যেটি একটি ল্যাটিন শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাবস্টেন্স কোনটি, ল্যাটিন শব্দ কি, সাবস্টেনিয়া। ঠিক আছে, শব্দ থেকে উৎপত্ত হয়েছে। তাহলে সাবস্টেনিয়া। ঠিক আছে, সাবস্টেন্স কোথা থেকে এসেছে, ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া। ঠিক আছে, এখান থেকে উৎপত্তি হয়েছে। ওকে, এটা হয়ে গেল। এরপরে কি রয়েছে, সাবস্টেন্স শব্দটি দুটি শব্দের বিভক্ত, যেটা হচ্ছে সাব একটা স্টেন্স। ওকে, সাব শব্দের অর্থ হচ্ছে নিম্ন, সাব মানে কি নিম্ন, যেমন বলে না এই সাবকাস্ট কি রে তোর, সাবকাস্ট বলে না, সাব ডিভিশন, এই যে বলে না সাব ডিভিশন। ওকে, সাব আর্টিকেল আমরা পড়েছি তো, সাব আর্টিকেল সাব ডিভিশন। ওকে, সাব অফিসার মানে তোমার হাই র্যাঙ্কের যে অফিসার, সাব অফিসার মানে নিচু লেভেলের অফিসার। ঠিক আছে, সাব মানে নিচু, ঠিক আছে, নিচে, নিম্নে। আর স্ট্যান্ডস কথার অর্থ হলো দণ্ডায়মান, স্ট্যান্ড আমরা বলি না, স্ট্যান্ডস। ওকে, কাজে সাবস্টেন্স শব্দটির অর্থ হচ্ছে কি, নিম্নে দণ্ডায়মান। আমরা এর অর্থ কি পেলাম আমরা, নিম্নে দণ্ডায়মান। এবার তাহলে তোমাদের মাথা ঘুরে যাবে, আরে দ্রব্য চ্যাপ্টারে তো নিম্নে দণ্ডায়মান বলে কোনো কিছু ছিল না। না ভাই ছিল, এইখান থেকে প্রশ্ন দিয়েছে। যদি প্রশ্ন চলে আসে তাহলে এইখান থেকে এই মতন প্রশ্ন থাকবে। তাহলে সাবস্টেন্স শব্দ কি বলবে, সাবস্টেন্স শব্দের অর্থ কি বলবে, নিম্নে দণ্ডায়মান। ওকে, চলো এরপর আমরা যেটা দেখতে চলেছি, ব্যুৎপত্তিগত অর্থে খুব ইম্পর্টেন্ট। ব্যুৎপত্তিগত অর্থে কি দেখতে পাবো আমরা, ব্যুৎপত্তিগত অর্থে কোনো কিছুকে ধরে রাখা। ঠিক আছে, ব্যুৎপত্তিগত অর্থে কোনো কিছুকে ধরে রাখা। তাহলে কোশ্চেন দিতে পারে যে দ্রব্য শব্দটিকে ব্যুৎপত্তিগত অর্থ কী রয়েছে, প্রচলিত অর্থ কী রয়েছে, ইতিপূর্বে আমরা উপরে দেখলাম। ব্যুৎপত্তিগত অর্থ কী রয়েছে, কোনো কিছুকে ধরে রাখা, অর্থাৎ দ্রব্য হলো আধার বা ধারক, এইটা ইম্পর্টেন্ট। তাহলে দ্রব্য কী হচ্ছে, দ্রব্য হলো আধার বা ধারক। ওকে, আক্ষরিক অর্থে দ্রব্য বলতে সম্পদকে বোঝায়। হ্যাঁ, সম্পদকে বোঝায়, আক্ষরিক অর্থে দ্রব্য বলতে সম্পদকে বোঝায়। ওকে, এরপরে চলে আসবো। তবে পাশ্চাত্য দর্শনের ইতিহাসে দ্রব্যের কয়েকটা মানে আর কি কয়েকটা আধার বলে স্বীকার করেছেন। যেমন কি দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতবাদ কী রয়েছে, দ্রব্য হলো গুণের আশ্রয়স্থল। প্রত্যেকটা কিন্তু কোশ্চেনের মানে ইসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। এই চারটেই পয়েন্ট করে ভালো করে খাতায় নোট ডাউন করো। দ্রব্য হলো গুণের আশ্রয়স্থল, দ্রব্য হলো কি বস্তুর ক্রিয়ার স্থল, দ্রব্য হলো কি স্বনির্ভর সত্তা, আর দ্রব্যকে বুদ্ধির মানে মাধ্যমেই উপলব্ধি করা যায়। ওকে, এটা জয় হয়ে গেছে, এটা ভুল হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দ্রব্যকে কীভাবে বুদ্ধির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, সামনের দিকে আসবো আমরা। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কোশ্চেন আসবে। এখানে বলতে পারবে যে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ কী রয়েছে, কোনটি বা নিম্নলিখিত কোনটি, এই মতন করে আর কি দিতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে প্রথম দেখো, আমরা প্রথম কি দেখলাম, বুদ্ধিবাদী দার্শনিকদের মধ্যে প্রথম কি দেখেছিলাম, দেকার্তকে দেখেছিলাম, তাই না? এই প্রথম ইনাকে নিয়ে আমরা আলোচনা করব, দেকার্তের। ঠিক আছে, দেকার্ত, সেজন্য আমরা রেনে দেকার্তকে আমরা প্রথম রেখেছি। ওকে, কি রেখেছি, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক, খুব ইম্পর্টেন্ট। দর্শনের জনক কিসের, কোন দর্শনের, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। তাহলে তিনি কোথাকার, ফরাসি দার্শনিক। ঠিক আছে, ফরাসি দার্শনিক রেনে দেকার্ত কি বলছেন, তার প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থে, খুব ইম্পর্টেন্ট এই বইটার নামও কিন্তু। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা,
প্রিন্সিপাল অফ ফিলোসফি, প্রত্যেকটা লাইন দেখো এই পর্যন্ত যতগুলো আমরা পড়েছি বা পড়লাম এই পর্যন্ত, বলো একটাও কিন্তু এক্সামের বাইরে দিয়েছি, সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড, এবং যেটা পরীক্ষা আসবে সেরূপভাবে একদম এক্সাম ওরিয়েন্টেড কেন্দ্র করেই কিন্তু এরকমভাবে তৈরি করা হয়েছে নোট। ঠিক আছে, এখানে বই পড়ানো হয় না, এখানে সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড পড়তে হয়, কারণ তোমার কাছে একটা শুধুমাত্র ফিলোসফি বই নাই, তোমার কাছে টোটাল 6খানা বই রয়েছে, 6খানা বইকে একদম ঠিক একই লেভেলে ভাবে তোমাকে পড়তে ভালো রেজাল্ট পেতে গেলে। ওকে, এই মতনই বোর্ড র্যাঙ্ক করা যায় না, এই মতন রেজাল্ট ভালো পাওয়া যায় না, স্টার এই মতনই পাওয়া যায় না, লেটার মার্কস পেতে গেলে সেই রকম কিন্তু পরিশ্রম করতে হবে। আর কলেজে তুমি যদি স্কুল জীবন শেষ করার পর তুমি কলেজে গিয়ে তুমি যদি স্কলারশিপ পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেই লেভেলের মতন কিন্তু পড়াশোনা করতে হবে। আর সেই জন্য কিন্তু প্রস্তুতি আমাদের বিকাশ সেগুতে তোমরা এই অফিসিয়ালিভাবে তোমরা এই ইউটিউবে ক্লাস করতে পারো, অথবা আমাদের পেড গ্রুপে এসে আমাদের এই অনলাইনে ক্লাস করতে পারো। ঠিক আছে, যেখানে সরাসরি কিন্তু স্যাররা পড়াবেন, নোটটার সমস্ত কিছু পেয়ে যাবে। এরপর চলে এসো, প্রথম সংজ্ঞা কি রয়েছে, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য। ওকে, তাহলে দেখো এবার দ্রব্যের সংজ্ঞা আমরা দেখব। ওকে, প্রথম সংজ্ঞা কি রয়েছেন এখানে দেখো, এখানে যদি আমরা দেখা যায় যে প্রিন্সিপাল অফ ফিলোসফি যে রয়েছে এই গ্রন্থের মধ্যে দ্রব্যের দুটি সংজ্ঞার কথা বলা হয়েছে, দ্রব্যের দুটি সংজ্ঞার কথা বলা আছে। এক নম্বর সংজ্ঞা হচ্ছে কি, যা স্বনির্ভর ও অননিরপেক্ষ তাই দ্রব্য, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য। ঠিক আছে, এই ক্ষেত্রে চলে এসো, এই অর্থে আমরা যদি দেখা যায় এই অর্থে যে স্বনির্ভর, একটা কথা তুমি আগে ভালো করে বুঝো, স্বনির্ভর মানে কি বলো তো? স্বনির্ভর, আমরা কি স্বনির্ভর? মোটেও না, আমরা কারোর উপর নির্ভর করে আছি, কার উপর নির্ভর করছি? ঈশ্বরের উপর নির্ভর করে আছি, তাই তো? আমরা স্বনির্ভর নই। এই যে প্যান্টটা, এই মতন যদি প্যান্টটা আমরা ফেলে দিই, এটা কি স্বনির্ভর? নয়। এটা স্বনির্ভর মানে নিজের উপর নির্ভর করতে পারে না, এটা যতক্ষণ পর্যন্ত আমরা না উঠাই ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্য জায়গাতে যেতে পারবে না, বা যতক্ষণ পর্যন্ত লিখতে না চালু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজও করতে পারবে না, তাই না? এর অর্থ দেখো এখানে কি বলছে, এর অর্থে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলা হয়। কেননা দেখো, কেননা ঈশ্বর একমাত্র স্বনির্ভর, এই দেখো, কেননা ঈশ্বর একমাত্র স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ ও অসীম ও অনন্ত সত্তা, একদম ঠিক, তাই তো? ভালো করে কথাগুলো বুঝো। তাহলে ঈশ্বর কি হচ্ছে, কি স্বনির্ভর রয়েছে, অন্য নিরপেক্ষ রয়েছে, অসীম ও অনন্ত সত্তা রয়েছে, তাই না? জগতের অন্যান্য যে কোনো বস্তু সবই পরনির্ভর। এই যে দেখো এইখান থেকে পয়েন্টটা দেখো, জগতের এই পয়েন্টটা দেখো, জগতের এইখান দেখো, এই যে জগতের অন্য নিরপেক্ষ যে কোনো বস্তু সবই মানে পরনিরপেক্ষ, মানে পরের উপর নির্ভর করে। এক্সাম্পল দেখো, এই যে হাইলাইটারটা আছে, এটা কি নিজের উপর নির্ভর আছে? নয়, পরের উপর নির্ভর আছে। আমি যদি এটা না কাজ করি ততক্ষণ পর্যন্ত এই কাজ করবে না, এমনি পড়ে থাকবে, তাই না? সেক্ষেত্রে এটাই হচ্ছে কথা। এই জন্য দেকার্ত ঈশ্বরকে পরম দ্রব্য বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে দেকার্ত কি বলেছেন? ঈশ্বরকে পরম দ্রব্য বলেছেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আর কি, বিগত বছরে আই থিঙ্ক আর কি কোশ্চেনটা এসেছিল সামথিং আর কি এইরকমভাবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। তাহলে দেকার্ত ঈশ্বরকে কি বলেছেন? পরম দ্রব্য বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। ঠিক আছে, দেকার্ত ঈশ্বর কি বলেছেন? পরম দ্রব্য বলেছেন। ওকে, এরপর চলে এসো, দ্রব্য হলো গুণের আধার। ঠিক আছে, দ্রব্য একদিক দিয়ে, দ্রব্য দুটো দিক পেলাম তো একটা। এরপর দ্বিতীয় দিক কী বলছে? দ্রব্য হচ্ছে গুণের আধার, যে গুণের আধার বা আশ্রয় তাকেই দ্রব্য বলা হয়। ঠিক আছে, যে গুণের আধার বা আশ্রয় তাকেই আমরা তাকেই দ্রব্য বলা হয়। ঠিক আছে, তাহলে দ্রব্যের তিনটা মানে ভাগ পাচ্ছি, তিনটা কিন্তু কী পাচ্ছি আমরা? তিনটা ক্লাসিফিকেশন পাচ্ছি দেখতে। ঠিক আছে, দেকার্ত বলেছেন যে দ্রব্যের গুণ বা দ্রব্যের গুণ ও ধর্মসমূহকে আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের দ্বারা সরাসরি জানতে পারি। দ্রব্যের যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা জানতে পারি দ্রব্য। এক্সাম্পল ধরে রাখো, চিনি মিষ্টি না নুনতা আমরা কি করে বুঝবো? জিভে দিব, তারপরে তো যখনই জিভে দিচ্ছি আমরা ইন্দ্রিয়ের মধ্যে দিচ্ছি, তখনই কিন্তু আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে না এটা মিষ্টি আছে। অথবা ধরে রাখো কোনো কিছু তিতা আছে, জিভের মধ্যে দিব, তারপর তো আমরা বুঝতে পারবো, তাই না? ঠিক সেইরূপভাবে বলছেন দেকার্ত বলছেন যে দ্রব্য গুণগুলোর কি ধরনের সময় হচ্ছে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করি, আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলোকে প্রত্যক্ষ করি, সরাসরি জানতে পারি। কিন্তু চিন্তা বা বুদ্ধি দ্বারা গুণের আশ্রয় বা আধার বলে দ্রব্যকে স্বীকার করতে হয়। ঠিক আছে, চিন্তার মাধ্যমে আমরা এগুলোকে স্বীকার করে থাকি। এরপর দেখো এখানে কি বলছে, দেকার্তের মধ্যে জড় দ্রব্যের ধর্ম হলো বিস্তৃত এবং মনের ধর্ম হলো চেতনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, পরীক্ষায় আসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি, গ্রহণযোগ্য, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। ঠিক আছে, দেকার্তের মধ্যে কি জড় দ্রব্যের ধর্ম হলো বিস্তৃত এবং মনের ধর্ম হলো চেতনা। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। ওকে, ভালো করে দেখবে আর কি। এবার যদি মনে করো আচ্ছা স্যার এটা তো আর কি পরীক্ষায় এসেছিলো গত বছরে, এটা আসবে না, এমনটা নয়, এমনটা বলা যাবে না। ঠিক আছে, এটা এসেছিলো এটা আসবে না, এমনটা বলা যাবে না। এমসিকিউ তোমাকে এই মতন করে দিয়ে দিবে কি না, এমসিকিউ তোমাকে এইভাবে ঘুরিয়ে দিবে, তুমি ভেবেও পাবে না এটা তো এসেছিলো, কিন্তু ওইরকমভাবে দিয়ে দিবে। তোমার ধরে রাখো এখানে দুটো স্টেটমেন্ট দিয়ে দিল আর কি, এই লাইনটা দিয়ে দিল, আরেকটা লাইন দিয়ে দিল যে কটা সঠিক কটা ভুল, এই মতন করে দিয়ে দিতে পারে, অথবা তোমার শূন্যস্থান পূরণ করতে দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অবশ্যই কিন্তু প্রত্যেকটা লাইনকে খুঁতে পড়তে হবে। হ্যাঁ, ওকে, এরপর চলে আসবো আমরা
দ্রব্য কি? স্বনির্ভর। দ্রব্য হচ্ছে স্বনির্ভর। নিরপেক্ষ, সাপেক্ষ। দ্রব্যকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে কি, কে ভাগ করছেন এটা? রেনে দেকার্ত দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নিরপেক্ষ এবং সাপেক্ষ। প্রথম হচ্ছে কি নিরপেক্ষ। নিরপেক্ষকে ঈশ্বর, তাই তো? নিরপেক্ষ সম্পূর্ণভাবে নিরপেক্ষ, কারোর উপর নির্ভরশীল করে না, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখলাম, এই যে দ্বিতীয় সংজ্ঞা হিসাবে আমরা এটা দেখলাম, ঠিক আছে? প্রথম সংজ্ঞা আমরা দেখেছি, দ্বিতীয় সংজ্ঞা আমরা দেখলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দ্রব্যকে এই সংজ্ঞার উপর ডিপেন্ড করে আমরা দ্রব্যকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথমত নিরপেক্ষ, একটা সাপেক্ষ। তাহলে সিরিয়াসলি যদি বলা যায়, তাহলে মূল যদি বিষয় বলা যায় যে রেনে দেকার্ত মূলত দ্রব্যকে তিন ভাগে বিভক্ত করছেন, ঠিক আছে? এবং এখানে পরবর্তীতে আমি কিন্তু এটা এক্সট্রাভাবে দিয়েছি আর কি, যে পরবর্তীতে এনে কিন্তু নিরপেক্ষ এবং সাপেক্ষ হিসাবে ক্যাটাগরি তৈরি করছেন। এক কথা যদি বলা যায়, দ্রব্য হচ্ছে কি ঈশ্বর, এটা কি ঈশ্বর মানে নিরপেক্ষ, কার উপর নির্ভর করছে না। সাপেক্ষ হচ্ছে কি আত্মা বা মন, আর জড় দ্রব্য, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। তাহলে সাপেক্ষ হচ্ছে কি আত্মা বা মন, আর একটা হচ্ছে কি জড় দ্রব্য সাপেক্ষ ক্ষেত্রে, ঠিক আছে? আর নিরপেক্ষ হচ্ছে কি আমাদের ঈশ্বর। ওকে, এরপর চলে আসবো। সুতরাং দেকার্ত তিনটি দ্রব্যের অস্তিত্বের কথা স্বীকার করেছেন। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তাহলে এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে যে দেকার্তের মতে দ্রব্য কয়টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, এই মতন প্রশ্ন আসবে যে সুতরাং দেকার্ত কতগুলি দ্রব্যের কথা অস্তিত্ব করেছেন বা কতগুলি দ্রব্য স্বীকার করেছেন, এই মতন প্রশ্ন থাকবে। তাহলে কি হবে? ঈশ্বর হবে, আত্মা হবে, মন হবে, আর ঈশ্বরটা হচ্ছে তোমার নিরপেক্ষ, ঠিক আছে? এটা হয়ে যাচ্ছে কি আমাদের নিরপেক্ষ, এগুলো এই দুটো হচ্ছে কি আমাদের সাপেক্ষ। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। এরপর চলে আসতো আমরা ছোট ছোট করে যদি আমরা কিছু আলোচনা করি এখানে, ঠিক আছে? যদি এখানে আমরা হালকা করে যদি দেখা যাক, যেমন কি হচ্ছে নিরপেক্ষর ক্ষেত্রে আমরা যদি দেখা যায় ছোট্ট করে, ঠিক আছে? ঈশ্বরের ক্ষেত্রে দেখো, ঈশ্বর কি আমাদের বলেন কি আত্মনির্ভর, ঠিক আছে, বা অন্য নিরপেক্ষ, কার উপর নির্ভর করছে না, ঠিক আছে? অপর ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারলাম ঈশ্বর কার উপর নির্ভর করছে না, সেই জন্য আমরা ঈশ্বরকে কি বললাম? নিরপেক্ষ ক্যাটাগরিতে রেখেছি। ওকে, অপর পক্ষে যদি বলা যায়, এই যে দুইটা রয়েছে সাপেক্ষ মানে আত্মা এবং মন যে রয়েছে, এবং আত্মা বা মন একই কথা, মন নাও বা আত্মা নাও আর কি, ঠিক আছে? এই দুটো ওই জন্য আর কি লিখেছি যে কখনো দেখবে এটা দিতে পারে, কখনো এটাও দিতে পারে, ঠিক আছে? সেই জন্য বা দিয়ে লিখে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু তোমরা মাথায় রাখবে এটা। এরপর কিছু জ্বর রয়েছে। তো এখানে কিছু অপর পক্ষে যদি আমরা এই ক্যাটাগরিটাকে মানে সাপেক্ষ ক্যাটাগরিটাকে দেখি, তাহলে আত্মা ও মন হচ্ছে কি সাপেক্ষ, কেননা এই উভয় ঈশ্বর কর্তৃত্ব সৃষ্টি, মানে আত্মা জ্বর এগুলো কার? ঈশ্বরের দ্বারা সৃষ্টি, ঈশ্বর কর্তৃত্ব সৃষ্টি, এবং সেই জন্য ঈশ্বরের উপর নির্ভরশীল করে এরা। আত্মা, জ্বর দ্রব্য সমস্ত কিছু এগুলো ঈশ্বরের উপর নির্ভরশীল, তাই তো? ওকে, এই হচ্ছে বিষয়। এবার চলে আসবো আমরা যে জড়দ্রব্য হচ্ছে আকস্মিক। আচ্ছা, এরপর যদি চলে আসা যাই যে আমাদের বিষয় যে দেকার্তের মতে, তাহলে দেকার্ত আমরা কি দ্রব্য শব্দটিকে বিভিন্ন অর্থে প্রয়োগ করে থাকেন। যেমন যদি বলা যায় দ্রব্য শব্দটিকে আবার দুই ভাগে বিভক্ত করেছেন। ওকে, দেকার্ত, হ্যাঁ, এইখানে দেখো এই যে সুতরাং, এই যে সুতরাং দিয়ে একটা মানে সারমর্ম দিয়ে দিয়েছি, বাস উপরে যে কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম, কয়েকটা পয়েন্ট দেখো। 4 নম্বর থাকবে 3 করে 6 জনের জীবনী বা 6 জনের দার্শনিক মতবাদ তোমাদেরকে পড়তে হবে, তারপরে তুমি কটা পাবে? 4 নম্বর পাবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা দার্শনিকের লাইফ স্টাইল থেকে 1 নম্বর করে অ্যাটলিস্ট থাকবে, 1 থেকে 2 নম্বর থাকবে। সবচেয়ে বেশি ফেমাস যদি বলা যায় রেনে দেকার্ত থেকে কোশ্চেন আসবে, 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু রেনে দেকার্ত থেকে থাকবে। ইতিপূর্বে যে আমরা আলোচনা করলাম ওখান থেকে কিন্তু 1 থেকে 2 কোশ্চেন আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাও এক্সট্রা ইনফরমেশন হিসাবে কিন্তু আমরা এখানে আলোচনা করছি কিছু। যেমন দেখতে পাবো দেকার্তের মতে যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, এটা আমরা পড়লাম ইতিপূর্বে, আমরা সংজ্ঞা থেকে দেখতে পেলাম, তাই না? এরপর চলে আসতো তিনি নিরপেক্ষ দ্রব্য, সাপেক্ষ দ্রব্য, এই দুটি দ্রব্যকে বিভক্ত করে, মানে তিনি নিরপেক্ষ এবং সাপেক্ষ এই দুই দ্রব্যকে বা দুই ভাগে বিভক্ত করেছেন, ঠিক আছে? এই দুই ভাগে দ্রব্যকে ভাগ করেছেন। ওকে, তবে দেকার্তের মতো হচ্ছে কি 3টি দ্রব্য। দেকার্তের মতো দ্রব্য হচ্ছে কি 3টি, জ্বর দ্রব্য, আত্মা দ্রব্য, ঈশ্বর, ঠিক আছে? এর মধ্যে ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য এবং জ্বর ও মন হচ্ছে কি সাপেক্ষ দ্রব্য, ঠিক আছে? এইখান থেকে আমরা খুব ইন্টারেস্টিং বা পার্ট এখানে কিন্তু আমরা আলোচনা করছি যে দার্শনিক রেনে দেকার্তের মতে অনুযায়ী দ্রব্যের ওপর বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। তার আগে আরেকটু শুনে নাও যে একটি প্রথম লক্ষণ আমরা কি হয়েছে, দ্রব্য হলো যাই তা স্বনির্ভর, ঠিক আছে? এটা লিখে নাও, এটা আই থিঙ্ক লেখানো হয়নি এখানে, মানে কোশ্চেন আছে, ঠিক আছে? কোশ্চেন আছে আর কি, কিন্তু এখানে মনে হয় লেখা হয়নি, ঠিক আছে? এটা একটু লিখে নাও তোমাদের খাতার মধ্যে, এখানে পয়েন্ট করে লিখবে। হ্যাঁ, কি লিখবে? যে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর। দ্রব্য হচ্ছে কি? দ্রব্য হচ্ছে তাই যা স্বনির্ভর, ঠিক আছে? অপরপক্ষে যদি বলা যায় দ্রব্য হলো গুণের আশ্রয়, এটাও লিখে নাও। কার মতে? এগুলো সমস্ত কিছু দেকার্তের মতে, ঠিক আছে? রেনে দেকার্তের মতে। ডান, বাস, আর কিছু লাগবে না। এরপর চলে আসো, দেখো এখানে প্রথম কোশ্চেন দেখো, সম্পূর্ণ ওয়ান লাইনার দিয়েছি, ঠিক আছে? পরবর্তী যখন তোমাদের এক্সাম আসবে
ঠিক এক্সামের মতন যেভাবে এক্সাম হয় ওইরকমভাবে কিন্তু তোমাদের কোশ্চেন তৈরি করে দেবো, ঠিক আছে, ওইভাবে তোমাদের কিন্তু পেপার তৈরি করে দেবো। এখন যেহেতু পরীক্ষা মানে বলতে প্র্যাকটিসের জন্য আমরা দিচ্ছি, সেক্ষেত্রে অনলাইনের হিসাবেই কিন্তু লিখেছি। ওকে, 1 নম্বরটা দেখো, জড় দ্রব্য ও চেতন দ্রব্য এই দুই প্রকার। দেখো, জড় দ্রব্য ও চেতন দ্রব্য আমরা এখনই পড়ে আসলাম, তাই না? এই দুই প্রকার পরস্পর বিরোধিতা দ্রব্যের মতে এই করতে বলেছেন কে? ডেকার্ত বলেছেন, ঠিক আছে, পরস্পর বিরোধী রয়েছে এগুলো, ঠিক আছে। এরপরে কি রয়েছে দেখো, ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কি? জড়ের সাধারণ ধর্ম হচ্ছে বিস্তৃত। ইতিপূর্বে আমরা বললাম না যে জড়ের সাধারণত ধর্ম কি রয়েছে? এইখানে পড়লাম যে, হ্যাঁ এইখানে কোথায় গেল? এই যে দেখো, তাই তো, ঈশ্বর পরম ধর্ম, আচ্ছা বিস্তৃত, আচ্ছা এখানে কোথায় গেল গেল, ঠিক আছে, এইখানে কোথায় যেন চলে গেল। আচ্ছা চলো, কোশ্চেন পড়তে পড়তে আমাদের হয়ে যাবে। চলো দেখো, 2 নম্বর কি আছে? ডেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম হচ্ছে কি? বিস্তৃত। কোন দার্শনিক? দ্বৈতবাদী নামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, দ্বৈতবাদী দার্শনিক নামে পরিচিত কে? দার্শনিক ডেকার্ত। ওকে, কি ক্রিয়া প্রতিক্রিয়া, ক্রিয়া প্রতিক্রিয়া বাদ ও মিথ ক্রিয়াবাদের প্রবর্তক হলেন কে? ডেকার্ত। খুব ইম্পর্টেন্ট এইটাও, 4 নম্বরটাও, ঠিক আছে। প্রত্যেকটা এখান থেকে এই যে কয়েকটা কোশ্চেন দিয়েছি তোমাদের, এর বাইরে আর কোনো কোশ্চেন থাকবে না নিশ্চিত রূপে। 1 থেকে 2টো কোশ্চেন কিন্তু এর মধ্যে থাকবেই, জাস্ট ভালো করে প্র্যাকটিস করে যাওয়ার কিছু লাগবে না। ওকে, এরপরে কি রয়েছে? ডেকার্তের মধ্যে দ্রব্যের সংখ্যা কতটি রয়েছে? 3টি রয়েছে। ওকে, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, এই কথা বলেছেন কে? দার্শনিক বলেছেন। আর এটা কার ব্যাপারে বলা হচ্ছে বলো তো? এটা তোমাদেরকে কোশ্চেন দিলাম, বলো। যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ তাই দ্রব্য, এই উক্তিটি কোন দার্শনিকের? এটা কে বলেছেন, মানে কার ব্যাপারে কথা বলা হয়েছে? কি আমরা দেখলাম ইতিপূর্বে? আমরা দেখলাম কি? আত্মা বা মন দেখলাম, জড় দ্রব্য দেখলাম, আর ঈশ্বর দেখলাম, তাই তো? 3 ভাগে বিভক্ত করেছেন দ্রব্যকে। কিন্তু এই 3 প্রকারের মধ্যে কোন প্রকারটার মধ্যে এই 6 নম্বর কোশ্চেনটার আনসার হবে? তোমরা এটা কমেন্ট সেকশনে বলবে। সাপেক্ষ, অন্য নিরপেক্ষ, ঠিক আছে, স্বনির্ভর। তারপরে চলে এসো, সাপেক্ষ ও নিরপেক্ষ দ্রব্যের অস্তিত্বের কথা স্বীকার করেছেন কে? রেনে দেকার্ত স্বীকার করেছেন। এরপর চলে আসবো আমরা 8 নম্বর দেখো, কোন দার্শনিক দ্রব্যকে চিন্তাশীল ও অচিন্তাশীল রূপে বিভক্ত করেছেন? রেনে দেকার্ত, ঠিক আছে, চিন্তাশীলও করেছেন, অচিন্তাশীলও করেছেন, ঠিক আছে। যেমন চিন্তা না করলে আমরা কিন্তু পাবো না, ঠিক আছে, গুণের আধারে চিন্তা না করে, ধরে রাখো যে লবণ আমরা জীবের মধ্যে দিলাম, তবে আমরা চিন্তা করছি, বুঝতে পারছি আরে এটা তো লবণ রয়েছে, এটা মিষ্টি না, এটা তিতা না, এই মতন একটা বিষয়, ঠিক আছে। এরপর চলে এসো 9 নম্বর দেখো, কোন দার্শনিকের মধ্যে জড় ও মন পরস্পর বিরোধী? এটা হচ্ছে তোমার ডেকার্ত রয়েছেন। দ্রব্যের ধারণা বুদ্ধিলব্ধ, এ কথা কে বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বলেছেন ডেকার্ত রয়েছেন। জড় দ্রব্য ও মন উভয় ঈশ্বরের সৃষ্টি, এ কথা বলেছেন কে? ডেকার্ত বলেছেন। উভয় ঈশ্বরের যে জড় আর মন যখনই পাবে চোখ বন্ধ করে ডেকার্ত মেরে দেবে, ঠিক আছে। ডেকার্তের মধ্যে দ্রব্যের ধারণা সহজাত ধারণা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটাও দেখবে। দ্রব্যের হলো গুণের আধার। প্রত্যেকটা টেক্সট বইকে খুঁতিয়ে বের করে যায়, একদম কোন জায়গায় কোশ্চেন বের হোক, এর বাইরে আর কোনো একটা কোশ্চেন দেখে দেওয়ার কি। রেনে দেখার পর যদি কোনো কোশ্চেন আসে, এর বাইরে আর কোনো কিছু থাকবে না, বাস এই পিডিএফটা ভালো করে পড়ে যাও শুধুমাত্র, আর কিছু লাগবে না। ওকে, এরপর চলে আসো, আমরা কি দেখবো? 14 নম্বর দেখো, 14 কি বলছে? দ্রব্য গুণের মাধ্যমে নিজেকে প্রকাশ করে থাকে, এই কথা বলেছেন কে? ডেকার্ত, ঠিক আছে। যা স্বনির্ভর তাই দ্রব্য, এই কথা কে বলেছেন? ডেকার্ত বলেছেন। ডেকার্তের মধ্যে দ্রব্যকে জানা যায় কি? গুণের মাধ্যমে আমরা জানতে পারি, গুণের মাধ্যমে আমরা ওটা জানতে পারি, ঠিক আছে। যে 17 নম্বর দেখো, স্বনির্ভরতাকে দ্রব্যের একমাত্র লক্ষণ বলেছেন কে? ডেকার্ত বলেছেন। এরপর চলে আসবো আমরা 18 নম্বর কি? দ্রব্য হলো স্বসত্তাবান। দ্রব্যের এই লক্ষণটির উপর স্বনির্ভর গুরুত্ব দেন কে? ডেকার্ত ও স্পিনোজা, ঠিক আছে। এরপর চলে আসো 19 নম্বর দেখো, ডেকার্ত হলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, ইতিপূর্বে তোমাদেরকে দেখলাম যে সিলেবাস থেকে ডাইরেক্ট তোমাদের কোশ্চেন চলে আসবে, একদম মুখস্থ রাখবে। বুদ্ধিবাদী দার্শনিক কে নাম রয়েছে, অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে কে রয়েছে, অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে কে রয়েছে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপর চলে এসো 20 নম্বর কি রয়েছে? মেডিটেশন এবং প্রিন্সিপাল অফ ফিলোসফি, রচয়িতা হলেন ডেকার্ত, ঠিক আছে। প্রিন্সিপাল অফ ফিলোসফি আমরা পড়লাম, ইতিপূর্বে আরেকটা কোশ্চেন কিন্তু তোমাদের অ্যাড হয়ে গেল, মেডিটেশন, ঠিক আছে, ধ্যান, ঠিক আছে, মেডিটেশন, প্রিন্সিপাল অফ ফিলোসফি কে লিখেছেন? কে? ডেকার্ত লিখেছেন। ওকে, এরপর চলে আসবো আমরা 21 নম্বর কোশ্চেনের দিকে যদি লক্ষ্য করি, আধুনিক পাশ্চাত্য দার্শনিক জন হলেন কে? রেনে দেকার্ত। ইতিপূর্বে আমরা প্রথমেই কিন্তু লাইনে আলোচনা করেছিলাম, বিস্তৃত ও চেতনা দ্রব্যের গুণ দুটি স্বীকার করেছেন ডেকার্ত, ঠিক আছে। ডেকার্তের মতে দ্রব্যে হচ্ছে কি অপরিহার্য ধর্ম, এটা হচ্ছে মুখ্য গুণ রয়েছে। এরপর চলে আসবো আমরা ডেকার্ত মুখ্য গুণগুলি দ্রব্যের কি রূপ ধর্ম? এটা স্বগত ধর্ম, ঠিক আছে, স্বগত রূপ ধর্ম, কিচ্ছু নাই, জাস্ট একবার পড়ে যাবে আর কিছুই নেই, 1 থেকে 2বার পড়লেই হয়ে যাবে, বারবার এটাকেই প্র্যাকটিস করবে আর কিছু লাগবে না, ঠিক আছে। 25 নম্বর দেখো, 25টা কোশ্চেন, একটাই দার্শনিকের উপর 25টা কোশ্চেন দিয়েছি, এর বাইরে একটা কোশ্চেন বেরিয়ে আসুক, শুধুমাত্র একটা কোশ্চেন আউট অফ দ্য সিলেবাস বা আউট অফ দ্য পিডিএফ, একটা সিলেবাস জাস্ট কোশ্চেন কখনো বের হবে না, এর বাইরেই থাকতে হবে,
ঠিক আছে, পুরো টেক্সট বইকে খুঁটিয়ে তারপর তৈরি করেছি এটা। দেকার্তের মধ্যে দ্রব্যকে উপলব্ধি করা যায় কি মাধ্যমে বুদ্ধির মাধ্যমে আমরা দ্রব্যকে আমরা উপলব্ধি করতে পারি। ডান, বাস এই ছিল আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ আমরা আলোচনা করলাম এইখানে। আর কিছু কিছু তোমাদের এই যে এই মতন করে কোশ্চেনগুলো হবে। ঠিক আছে, এইগুলো সিম্পল একটা কোশ্চেন, তোমাদেরকে জাস্ট একটা উদাহরণ দিয়েছিলাম যে তোমাদের এই 4টা অপশন বেসিসে কোশ্চেন হবে, শূন্য স্থান বেসিসে কোশ্চেন হবে, স্টেটমেন্ট বেসিসে কোশ্চেন পরবর্তীতে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, স্টেটমেন্ট বেসিসে এই যে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা স্পেন ওয়েজ সম্পর্কে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর অনলাইন ক্লাস করতে চাইলে কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, এই যে উপরে দেখতে পাচ্ছ আমাদের কোথায় গেল নাম্বারটা, এই যে এই নাম্বারে। ঠিক আছে, 8100 এই নাম্বারে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, অথবা এই সাবজেক্টটাই নিতে পারো, দর্শনটাই নিতে পারো, নো প্রবলেম, যেটা ইচ্ছা। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।